দর্শক, মনে আছে আইনজীবী আমির হোসেনের কথা? গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, সেই আদালতে শেখ হাসিনা এবং কামালের পক্ষে যে আইনজীবী ছিলেন তার নাম আমির হোসেন। রায়ের পরে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে তার 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলেছিলেন তিনি খুবই কষ্ট পেয়েছেন, তিনি তার এই রায়ের ফলে কষ্ট বুকে লালন করছেন। হাসতে হাসতে বলা তার সেই কথা এক মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল এবং সেটা নিয়ে প্রচণ্ড ট্রল হয়েছিল। তার কর্মকাণ্ডের কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেক বেশি বিতর্কিত হয়েছে, এমনটাও অনেকে বলেছেন। সেই আমির হোসেনকে আবারও এবার গুমের মামলায় শেখ হাসিনার রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত। আদালত একবার যে ব্যক্তিটা আদালতের কর্মকাণ্ডকে বিতর্কিত করেছেন সেই ব্যক্তিকেই আদালত আবার খুঁজে পেলেন। এর মাধ্যমে কি বার্তা পেতে পারি আমরা? একই দিনে শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাওয়া জেডাই খান পান্না তিনি আদালতে কি বললেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার একের পর এক মামলার কার্যক্রম চলছে। এবার শেখ হাসিনার আমলে যে অভিযোগ, গুম খুনের অভিযোগ, সেই গুম খুনের দুটি মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে আবারও নিয়োগ দেওয়া হয়েছে সেই আমির হোসেনকে। চ্যানেল 24 এটা কনফার্ম করছে, সেটা দেখে নিন তার ফটোকার্ডটা। সেখানে বলা হচ্ছে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেলেন আমির হোসেন। সেই বিখ্যাত আমির হোসেন যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে প্রচণ্ড হাসি দিয়ে তার কষ্টের কথা বলেছিলেন। তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, হয়তো তার হাসিটাই এক ধরনের কষ্ট। তার আগে যেগুলো হয়েছিল সেগুলো তো আপনারা জানেনই। আদালতে বিচারকের সঙ্গে হাসি ঠাট্টায় মত্ত হয়েছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আদালতে আবারও তাকেই বেছে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা যদি না করা হতো তাহলেই বোধহয় একটা ভালো মেসেজ দেয়া যেত, কারণ যে ব্যক্তিটা এর আগে বিতর্কের জন্ম দিয়েছেন এবং যার শেখ হাসিনার পক্ষে লড়ার ব্যাপারটা বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা সমালোচনা করেছেন, তার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তিনি শেখ হাসিনার পক্ষে কোনো অপশন থাকা সত্ত্বেও কোনো সাক্ষী হাজির করতে পারেননি, মামলার জন্য যথেষ্ট সময় চাননি, তার কাছে কোনো এভিডেন্স ছিল না, রাষ্ট্রপক্ষ তাকে যেগুলো এভিডেন্স সংগ্রহ করেছে সেগুলো নিয়েই তিনি লড়েছেন, এরকম মন্তব্য তিনি নিজেই করেছেন। সব মিলিয়ে তার কর্মকাণ্ড প্রচণ্ড সমালোচিত হয়েছিল এবং সেই সমালোচনার কারণেই আদালতকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আদালতের এই বিচার প্রক্রিয়া নিয়ে। বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেক জায়গা থেকেই এই মন্তব্য কিন্তু আমরা দেখেছিলাম। এরপরে আবারও আমির হোসেনকে এই জায়গায় আবার দুইটা মামলায় তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া, আবারও এই মামলায় রায়ের পরে আবারও হাসতে হাসতে তিনি বলবেন কিনা তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন, হা 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 হো হো হো, এইভাবেই তিনি বলবেন কিনা সেটা এখন হয়তো দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। একই দিনে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই দুই মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে থাকার কথা ছিল জেডাই খান পান্না, সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার। তিনি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই মামলা লড়তে পারবেন না, তিনি অক্ষম, তিনি শারীরিকভাবে ফিট না, এই কথা তিনি বলেছেন এবং আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। এর আগেই যদিও তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না, লড়তে চেয়েও লড়বেন না। কারণটা তিনি যখনই ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে, নিয়োগকৃত আইনজীবী হিসেবে তিনি লড়বেন, তখনই প্রচণ্ড সমালোচনা হয়েছিল যে তিনি আদতে শেখ হাসিনার পক্ষে লড়বেন নাকি রাষ্ট্রপক্ষের হয়ে লড়বেন, নাকি এই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা এবং যে আদালতে বিচার চলছে সেই
মামলা এবং বিচার কর্মটাকে যেন পরিপূর্ণভাবে বৈধতা দেওয়া যায়, সেই কারণেই জেডাই খান পান্নাকে সরকার খুঁজে পেয়েছে এবং সরকারের সঙ্গে জেডাই খান পান্নার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই বৈধতা জেডাই খান পান্না যদি শেখ হাসিনার পক্ষে লড়েন তাহলে শক্ত একটা ভিত্তি তৈরি হবে যে জেডাই খান পান্না, যাকে আওয়ামী লীগের আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করছেন বলে কিছুদিন আগেও অভিযোগ করা হয়েছিল, মঞ্চ ৭১ নামে সংগঠনের মাধ্যমে রিপোর্টার্স ইউনিটিতে তার আয়োজিত একটা অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত না হয়ে অন্যরা যারা উপস্থিত হয়েছিলেন তারা গ্রেপ্তারের কবলে পড়েছিলেন, মবের কবলে পড়েছিলেন। তারপর থেকে তাকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে যে তিনি না গিয়ে অন্যদেরকে বিপদে ফেললেন এবং তারপরে এই স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে যখন তিনি মেনে নিয়েছিলেন তখন আরও বেশি সমালোচনা হয়েছিল যে তার নিশ্চিত করে সরকারের সঙ্গে পর্দার আড়ালে কোনো সমঝোতা হয়েছে। এরকম সমালোচনা তিনি হয়তো নিতে চাননি, গ্রহণ করতে চাননি, সেই কারণে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে লড়বেন না। কারণ হিসেবে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যেহেতু এই আদালতকে, এই বিচার প্রক্রিয়াকেই মানছেন না, সেহেতু তিনি শেখ হাসিনার পক্ষে লড়ার কোনো আইনি ভিত্তি থাকে না। কিন্তু আদালতে আজকে তিনি জানিয়েছেন যে তিনি ফিজিক্যালি ফিট না, তিনি অক্ষম, সেই কারণে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি লড়তে পারবেন না। তারপরে আদালত এই আমির হোসেনকে আবারও শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিয়েছেন। শেখ হাসিনার আইনজীবী এই নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো অনেক বিতর্ক হবে, অনেক আলোচনা হবে, সেটা ভিন্ন কথা। এই মামলায় অলরেডি শুনানি শুরু করেছে প্রসিকিউশন আজকে বলেছেন যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী না থাকলেও আমরা আমাদের শুনানি এগিয়ে নিতে চাই। তারা তাদের শুনানি করেছেন। 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে এবং তার মধ্যে 10 জন সেনা কর্মকর্তা, তাদেরকেও উপস্থিত করা হয়েছিল। সেনা কর্মকর্তাদের পক্ষে আবেদন জানানো হয়েছিল, তারা সেনানিবাস থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আদালতে, কিন্তু আদালত সেটা নাকচ করে দিয়েছেন। আবারও এর আগেও একবার আরেকটা মামলায় নাকচ করে দেওয়া হয়েছিল, এটাতেও নাকচ করে দেওয়া হয়েছে। তাদেরকে সশরীরেই উপস্থিত হতে হবে। তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আরও 2টো মামলা এখন চলমান হলো। এই 2টো মামলায় কি রায় আসে, কত দ্রুত আসে, নির্বাচনের আগেই এই 2 মামলাতেও রায় চলে আসে কিনা, এবং আমির হোসেন কি কি অ্যাক্টিভিটিস করেন সেগুলোর প্রতি হয়তো সবারই নজর থাকবে যখন আগের মামলায় যেটাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মামলা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেক সংস্থা, অনেক জায়গা থেকে এই কর্মকাণ্ড, আদালতের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই প্রশ্ন আর না উঠুক, আমির হোসেনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন না উঠুক, সেটাই হয়তো সরকারের প্রত্যাশা হবে। দর্শক, আপনার কি মনে হয়, আবারও কি ব্যাপারটা হাসি ঠাট্টার মধ্যে চলে যাবে আমির হোসেনের কর্মকাণ্ড? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।